শোন, গিয়েই সালাম করবি। তোর যা গলার আওয়াজ, একটু জোরে স্পষ্টভাবে কথা না বললে কিন্তু ভাবে মেয়ে বোবা। আর সব কথা অত মাথা নিচু করে বলার দরকার নেই, একটু চোখে চোখে তাকাস। ভাইয়া তো থাকবেন, বেশি মিনমিন করবি না। শাশুড়ি মানুষ, শুনেছি পৃথিবীতে দুটো জল্লাদ থাকে, একটা গলা কাটা ছুরি দিয়ে, আরেকটা ছেলের বুকে কাটে কথা দিয়ে। অবশ্য সবাই আবার এক না, তোর কপালে কোনটা পড়ে তা তো আর আমি জানি না, তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। পুষ্পিতা দাঁত ব্যথা নিয়ে মাথা নাড়ল। ওরা দৌড় খুলে রেখেছে যাতে তীব্র এলেও কলিং বেল বাজাতে না হয়। মিনিট কয়েক পরে ওপরের সিঁড়ি থেকে মসমসে জুতোর আওয়াজ এলো। নিমিষে সজাগ হয়ে দাঁড়ালো পুষ্পিতা। বুঝে গেল কে আসছে। পা বাড়ানোর আগেই নুহা আটকে দেয়, সতর্ক কণ্ঠে বলে, দাঁড়া, আরেকবার দেখিনি তোকে। নুহা খুঁটিয়ে খুঁটিয়ে পুষ্পিতার আপাদমস্তক দেখল। মেয়েটাকে আজকেও চুল বাঁধতে দেয়নি। সামনে থেকে কগাছি নিয়ে পেছনে আটকালেও বাকি সব পিঠে ছড়িয়ে তার উপর নিজের সব থেকে ভালো জামাটা পরিয়েছে। পুষ্পিতা তো এমনিতেই সুন্দরী, যা পরে তাতেই রূপ বেড়ে যায়। কিন্তু ওসব ছাপিয়ে গেল তরুণীর দাঁতে ব্যথার ব্যাপার। সুশ্রী মেয়েটা কেমন গাল চেপে আছে, ঠিকঠাক বুড়িও ফুটছে না। নুহার মায়া হলো, বলল, একটা পেইন কিলার দেবো যদি ব্যথা কমে? তার কথার মধ্যেই চৌকাঠে এসে দাঁড়াল তীব্র। পুষ্পিতার হাত গালে দেখে বলল, কি হয়েছে? এতক্ষণে মুখ খুলল সে, খুব দুঃখ নিয়ে বলল, মনে হয় আক্কেল দাঁত উঠছে, অনেক ব্যথা। এতদিন কি ব্যাক্কেল ছিলে? ফিক করে হেসে ফেলল নুহা। পুষ্পিতার ঠোঁট উল্টালো। আজকেই আপনাদের বাড়ি যাব, আর আজকেই এই অবস্থা, কি করে বলুন তো? নুহা বলল, ভাইয়া, ওর দাঁতটা কি ফেলে যাবে? দেখুন না যদি ফেলতে পারেন। তীব্র বলল, আমি সব সময় লাথি মেরে মেরে মানুষের দাঁত ফেলেছি নুহা, তোমার বান্ধবীর বেলায় এই নিয়ম প্রয়োগ করতে চাই না। নুহা দুষ্টমি করে বলল, তাহলে একটা চুমু দিয়ে দিন যদি পড়ে যায়। পুষ্পিতা হাঁ করে ফেলল। পরপর চোখ রাঙালো ওকে। নুহার ঠোঁটে মিটি মিটি হাসি। তীব্র নিজেও হয়তো কিছু অস্বস্তিতে পড়েছে। গলা ছেড়ে প্রসঙ্গ এড়াতে বলল, এসো। পুষ্পিতা যেতে যেতে নুহাকে চোখ দিয়ে শাসায়। মেয়েটা তোয়াক্কাই করল না। দরজায় এসে হাত নাড়ল বিদায় জানাতে, বলল, সাবধানে যাস। তীব্র পুষ্পিতাকে নিয়ে প্রথমে মিরাজদের ভাড়া বাসায় এলো। চারিদিকে তখন দোয়েলের কাকলি। সবে সূর্য উঠতে শুরু করেছে। দুই এক টোকাতেই মিরাজ এসে দরজা খুলল। হাই তুলতে তুলতেই তাকালো সামনে। ওদের দেখেই ব্যস্ত হলো। তারপর তোরা আয় আয়। পুষ্পিতাকে বলল, আসুন ভাবি আসুন। মুশফিকরাও উঠে আসে। এই বাসায় খাট নেই, সব ফ্লোরিং করে ঘুমায়। আরমান বলল, তোরা কি এখনই বের হচ্ছিস বিট্টু? হ্যাঁ, শাফিন উঠেছে। উঠেছে তো, আমরাও সজাগ ছিলাম। তোর কথাই হচ্ছিল এতক্ষণ, আজ ভাবিকে নিয়ে প্রথমবার আন্টির সামনে যাব। আমরা সবাই এত এক্সাইটেড না। তার কথাই উচ্ছ্বাস, কিন্তু লজ্জা পেল পুষ্পিতা। এমনিতেও তার নজর পায়ের পাতা থেকে খুব একটা ওঠে না। তার উপর সবার ভাবি ভাবি ডাকে, তা আরও দ্বিগুণ বেড়ে আসছে। লুৎফার সাথে তীব্রর কথা হয়েছে কয়েকদিন আগে। সে যে পুষ্পিতাকে নিয়ে ঢাকায় যাবে, বন্ধু মহলে এটা পুরনো খবর। শাফিন সহ সবাই মোটামুটি জানতো। তীব্র সেই ঘরে এলো যেখানে অসুস্থ শাফিন শুয়ে। গায়ে লালচে র্যাশ ডেবে গেছে, চোখ মুখ এখনো বেশ ফোড়া। তীব্র একটা চেয়ার টেনে বসলো। তাকে দেখে দ্রুত উঠে বসতে গেল শাফিন। ও হাত তুলে মানা করে, কণ্ঠে নম্রতা। এখন কেমন আছিস? ভালো। তুই আবার কষ্ট করে উল্টো পথে আসতে গেলি কেন? দেরি হয়ে যাবে না? সমস্যা নাই, ও তোকে দেখতে চাইছিল, আর আমিও ভাবলাম একেবারে সবার সাথে দেখা করে যাই। কথাটা শাফিন রুগ্ন চোখ তুলে পুষ্পিতাকে দেখলো এক পল, মৃদু হেসে বলল, বসুন ভাবি। মেয়েটা খুব আস্তে বলে, ঠিক আছি আমি। তীব্র শাফিনের মাথায় হাত বোলালো, বলল, ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নিস, আমি আসি। মাথা নাড়ল শাফিন। তীব্র বের হওয়ার সময় পুষ্পিতার নরম হাত মুঠোয় ভরল। বড্ড শক্ত সেই বাঁধন। কাঙ্ক্ষিত কোনো আসামি ধরতে পারলে পুলিশ যেমন জিম্মায় পুরে রাখে, তার চেয়েও কম কিছু নয়। শাফিন কিছুক্ষণ নির্লিপ্ত ভাবে তাকে প্রস্থান পথ দেখল। চোখ বুঝে ফোঁস করে শ্বাস ফেলল। তারপর বাকিরা ওদের এগিয়ে দিতে জিপ অবধি গেল। এক একজনের কত আনন্দ। তীব্র প্রেমের শুরু থেকে এই অবধি সাক্ষী ওরা। আনন্দ হবে না?
আজকে পুষ্পিতা, লুৎফা, জামশেদ দুজনের সাথে দেখা করবে। এরপর তীব্র প্রস্তাব রাখবে ওর পরিবারের কাছে। সব মিলিয়ে ওদের শেষটা ভালোই ভালো হোক, এই তো, এইটুকুই চাও ওদের। খোলা রাস্তার বুকে তীব্র জিভ ছুটছে। এলোমেলো প্রভোজনে পুষ্পিতার চুলের দুরূহ দশা ও কাঁধ ব্যাগ থেকেই 5 ক্লিপ বের করল আটকাবে বলে। পূর্বেই বাদশাহ তীব্র বলল, থাকুক, সুন্দর লাগছে। কুণ্ঠিত পুষ্পিতা নিম্নষ্ট টিপে নেয়, ক্লিপটা ফের ঢুকিয়ে রাখে ব্যাগে। পরপরই বলল, একটু তাড়াতাড়ি ফিরতে হবে, হ্যাঁ? কলেজের সময় পেরিয়ে গেলে মনি কিন্তু সন্দেহ করবে। সন্দেহ কেন করবে? পুষ্পিতা মিনসে গলায় বলল, আয়েশা আন্টি সব বলে দিয়েছেন, আমি দেরি করলে মনি ঠিক বুঝে যাবে আপনার সাথে ঘুরতে বেরিয়েছে। তীব্র অবাক চোখে চাইল, কণ্ঠে স্ফূর্তি নিয়ে বলল, তার মানে উনি সব জানেন? ও মাথা নাড়ল। কিছু বলেননি? বলেছে আপনার ব্যাপারে খোঁজ খবর নেবে, যদি ভালো লাগে তাহলেই। এই অবধি এসে থামলো মেয়েটা। পরেরটুকু আর বলতে পারেনি, কিন্তু স্নিগ্ধ মুখে যেন তীব্র সব উত্তর লেখা। না বলতেও বুঝে নাই সে, নিজেই বলল, এত চিন্তা কিসের? ভাবছো তোমার মনি সত্যিটা জানলে বিয়েতে আপত্তি করবে? শোনো, আমি একমাত্র তোমাকে নিয়ে ভয়ে ছিলাম, সেই ভয় যখন মিটে গেছে, বাকিদের নিয়ে আমি ভাবি না। কে কি করবে সেটা তার ব্যাপার। আই থিঙ্ক আমাদের ডেস্টিনি এক, ভীতু মেয়ে। না হলে তোমার প্রতি আমার এমন মাত্রাতিরিক্ত আসক্তি হতো কখনো? তোমার মনি খোঁজ নিলে নিক, আমার পরিচয় জানলে জানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। উনি রাজি না হলেও তুমি আমার বউ হবে, রাজি হলেও হবে। বেশি বাড়াবাড়ি করলে সোজা আমার বউকে গিয়ে তুলে নিয়ে আসবো। তখন তুমি প্লিজ কেটে কেটে এটা বলো না যে পরিবারের বিরুদ্ধে যাবে না, একেবারে খেয়ে ফেলবো তাহলে। পুষ্পিতা কি বলবে? তীব্র শেষ লাইনেই তার কথা গলায় আটকে গেল। এরপরই হাতের উপর আরেকটা উষ্ণ হাত বসলো এসে। আঙুলে গুজে পুষ্পিতার পেলব হাত বুকের কাছে নিয়ে গেল তীব্র। ফর্সা লম্বা আঙুলের মাথায় ছোট ছোট নখ দেখে বলল, হাতের নখ আর একটু বড় রাখবে, এমন মাথা দাবিয়ে কাটবে না। তারপর কেমন করে চাইল সে। চোখের দৃষ্টিতে এক অন্যরকম আলো, অন্য কোনো আশা। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কেন? কিসের কেন? আমার পিঠে বিয়ের প্রথম রাতের প্রমাণ রাখতে হবে না? মেয়েটার মনে হলো মাটি ফাঁকা, ধীরে ধীরে ও তলিয়ে যাচ্ছে সেখানে। এত বেহায়া মানুষ হয়, এত বেহায়া। কুণ্ঠায় একাকার হয়ে বলল, ছি, নির্লজ্জ। হাতটা ত্রস্ত টানতে চাইল পুষ্পিতা, তীব্র দিলই না। হাসল, ঝরঝরে বৃষ্টির মতো হাসল সে। প্রকৃতিতে সদ্য ভোরের আয়োজন চলছে তখন। শুনশান রাস্তায় লাল জিপের বড্ড নির্ভেজাল গতি। তীব্র সিট বেল্ট বাঁধেনি, এমনিতেও খুব একটা বাঁধে না। সামনে ব্রিজ, গাড়ি 4 চাকা ব্রিজের বুকে উঠল। তরতরিয়ে চলার ফাঁকে তীব্র চোখ পড়ল ডান পাশের ভিউ মিররে। অজগরের ন্যায় দৈত্যাকার ট্রাক হিস হিস করতে করতে আসছে। বড় বেসামাল বেগ তার। তীব্র চুপচাপ হুইল ঘোরালো। ট্রাক যাওয়ার জায়গা করে দিতেই ব্রিজের একদম পাশে আলো জিপ। বিধির বাম, ভাগ্যবোধ হয় ভিন্ন কিছু লেখা। অসুরদেহী ট্রাক ছুটে সেই জিপের পেছনটাতে সজোরে ধাক্কা বসায়। প্রকট আঘাতের কবলে তীব্র হুইলে রাখা হাতটা হড়কে গেল। ছোট জিপ ত্রস্ত গিয়েই বাড়ি খেল ব্রিজের শক্ত হাতরে। প্রকোপেই উল্টে গেল গোটা বাহন। আঘাতে চুরমার হলো সামনের কাঁচ, ভেঙে গুঁড়িয়ে যায় জানালা। সংঘর্ষের অপ্রস্তুতিতে তীব্র তাল রাখতে পারেনি। ভাঙা জানালা হতে আস্ত শরীরটা তার ঠিকরে পড়ল বাইরে। ব্রিজের উঁচু পিলার লুফে নিল মাথার তালুর ত্বক। তারপর শিলাখণ্ডের ন্যায় আষ্টে পড়ল নদীর ভেতর। গভীর জল যেন হাঁ করে চেয়েছিল। বলবান দেহটা গিলে নিল চোখের পলকে। ঝুপ করেই অতরে টেনে নিয়ে সব কিছু আবার শান্ত করল সে। ততক্ষণে স্থলে থাকা জীব হতে ধোঁয়া ছুটেছে। পরপরই তা পিষ্ট হলো ট্রাকের তলায়। একটা নারী কণ্ঠ ছিটকে লুটিয়ে পড়ল বাতাসে। সেই সাথে দুমড়ে মুচড়ে গেল 2 শালিকের গড় বাঁধার স্বপ্নরাও। খড়খড়ে রোদ, সবুজের বিদায়, বসন্তের প্রৌঢ়কাল মিলিয়ে নৈসর্গে এক রোখা বাতাবরণ নেমেছে। ফ্যাকাশে ত্বকের ন্যায় সাদা আকাশ, তাতে মিশে গেছে মেঘের পাল। এক ফোঁটা বৃষ্টি হওয়ার জো নেই কোথাও। গলার ভেতর আস্ত মরু বয়ে জনমানবের জীবন চালানোর যেন বাধ্যগত নিয়ম।
প্রকৃতির এমন নিষ্ঠুরতম সময়ে এসির ঝিমঝিম শব্দটা বড্ড বেমানান। তার চেয়েও বেমানান জামশেদ তালুকদারের চোখের জল। এই মুহূর্তে সিঙ্গাপুরের একটা নামী হাসপাতালে বসে আছেন তিনি, চোখ বুজে চেপটা চেয়ারের হাতলে মাথা ঠেসে রাখা। বেশ কিছুক্ষণ কাটল। তারপর অমন বসে একবার চারপাশটা দেখলেন ভদ্রলোক। অদূরের এক কোণে বসে নামাজ পড়ছেন লুৎফা। জামশেদের আলোহীন মুখে আরও আমাবস্যা নামল। হাসপাতালে একটা উৎকো গন্ধ থাকে, ফিনাইলের বোধ হয়। যত ভিআইপি হোক গন্ধটা থাকেই। এই জন্যই জামশেদ খুব একটা হাসপাতালের পাশ মারাতেন না। গন্ধটা নাকে এলে তার পেট গুলিয়ে আসতো। অথচ এখন 7-8টা মাস কি অনায়াসে এখানেই ছুটে বেড়াচ্ছেন। একবার দেশ একবার সিঙ্গাপুর করে দিন পার হচ্ছে। গন্ধ পাবেন কি করে? তার অনুভূতি ঠিকঠাক কাজ করে আজকাল। ছেলের এমন দশায় থাকলে সম্ভব তা? জামশেদের চোখ বেয়ে জল গড়াতে চাইল, কিন্তু কাঁদলেন না ভদ্রলোক। বরাবরের মতো একটা শক্তপোক্ত বেরির সাথে কষ্ট পেঁচিয়ে রাখলেন। ধ্যান ভাঙল এক পুরুষালী কণ্ঠে। চোখ তুলে চাইলেন তিনি। হাফিজ একটু ঝুঁকে এলো। রোগা পাতলা কম বয়সী ছেলে, সুটকোটের কারণে একটু ভারী লাগছে। কোমর স্বরে শুধালো, স্যার খাবার আনবো? মাথা নাড়লেন জামশেদ। ছোট করে জানালেন। খিদে নেই? হাবিব চোখ মুখে দরদ নিয়ে বলল, স্যার আসার থেকে তো কিছু খেলেন না, প্রায় না খেয়ে থাকছেন। ম্যাডামও বোধহয় খায়নি। এরকম অনিয়ম করলে তো শরীর ঠিক থাকবে না স্যার। আপনারা সুস্থ না থাকলে ছোট স্যারের খেয়াল রাখবেন কি করে? যার ছেলে 7 মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাফিজ, তার বাবা মায়ের কি খেতে ইচ্ছে করে? জোর করো না। হাফিজ আর বলার মতো কিছু পায়নি। কালো মুখে কেবল একটা দীর্ঘশ্বাস ফেলল। ও জামশেদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন হয়েছে প্রায় বেশ কয়েক মাস। তখন থেকেই দেখছে 2 প্রহরের প্রতীক্ষার দিন। কোমায় থাকা এক সন্তানের জেগে ওঠার আশায় নিভন্ত আঁখিগুলো দেখলে বড্ড মায়া হয় তার। কি সাংঘাতিক ছোটাছুটি করেন জামশেদ। কখনো ফ্লাইট ধরে বাংলাদেশ, কখনো আবার হাসপাতাল। মন্ত্রিত্ব রক্ষার দায় না থাকলে এখান থেকে তাকে টলানো যেত। যেমন লুৎফা সারাদিন হাসপাতালে পড়ে থাকেন, তিনিও থাকতেন। ভদ্রমহিলা আইসিইউর সামনে হতে দিয়ে বসে রন। কখনো উকি দিয়ে ছেলেকে দেখে গাল গলা ভেজান, কখনো কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়েন। হাফিজের ভাবনার মাঝে লুৎফার ফোপানোর শব্দ পাওয়া গেল। ফের নামাজে বসে কাঁদছেন তিনি। ফোপানোর মাত্রা আস্তে আস্তে দীর্ঘ হলো। মায়ের হাহাকার ঠিকলো পড়লো চারিদিকে। হাফিজের কষ্ট হয়, নিজের মাকে মনে পড়ে। স্ত্রীর কান্নায় বুকখানা মোচড় দিল মন্ত্রীর। একটু আগে এখানে পৌঁছেছেন তিনি, উঠে গেলেন এবার। আস্তে ধীরে গিয়ে স্ত্রীর পাশে বসলেন হাঁটু ভেঙে। ছলছল চোখ ভিজে গাঢ় হয়ে এলো। তীব্রতা হওয়ার পর কোনোদিন 1 ফোঁটা সময় দেননি জামশেদ। রাজনীতিতে নিজের একটা পাকাপোক্ত স্থান গড়তে হবে, সেই লোভেই পুরোটা জীবন ছুটে বেরিয়েছেন। আর 5টা বাবার মতো তো দূর। একটা দিন তীব্রর হাত ধরে স্কুলে নিয়েছেন কিনা মনে নেই। কখনো ছেলেকে কাঁধে চড়িয়ে পার্কে ঘোরাননি, বাড়ি ফিরে কোলে বসে চুমো খাননি। কখনো নিজের হাতে এক লোকমা খাইয়েও দেননি। নীরব দূরত্ব বাড়তে বাড়তে এমন পাহাড় ডিঙিয়ে ফেললো যে ছেলেটা হুট করেই কেমন উগ্র হয়ে যায়। কথা শোনে না, সম্মান করে না। এখানে ওখানে মারপিট, রোজকার সালিশ, বিচার, নালিশ, মদ, সিগারেট, ক্লাব, সব মিলিয়ে ছেলের প্রতি আড়ালে আবদারে ভীষণ বিদিষ্ট ছিলেন তিনি। কিন্তু এসবের জন্যে আজ কোথাও না কোথাও নিজেকে দায়ী মনে হচ্ছে। যদি বাবা হিসেবে সন্তানকে নিজের আদর দিয়ে সময় দিয়ে মানুষ করতেন, তীব্র হয়তো অতটা বকে যেত না। দিন শেষে সন্তান তো তার একমাত্র ছেলে। মন থেকে বলুক না বলুক, একবার হলেও ড্যাড তো ডাকে। জামশেদের শক্ত থাকা হলো না। স্ত্রীর কান্নার প্রভাবে স্ত্রীও বুনিয়াদের সীমাও ভেঙে চুরে গেল। ঝরঝর করে কেঁদে হাত তুললেন আল্লাহর দরবারে। আজকেও চাইলেন ছেলেটা একটু সুস্থ হোক। একবার চোখ তুলে তাকান, একবার ঠোঁট নেড়ে ডাকুক ওনাদের। তিনি তো বুড়ো হয়েছেন, আর কদিনের বা জীবন। ওনাকে নিয়ে এই জোয়ান ছেলেটাকে বাঁচিয়ে দিলে হতো না? 2জন বয়স্ক মানুষের ফ্যাচফেচে কান্নায় হাসপাতালের আলো বাতাস যেন ভারী হয়ে উঠল। হাফিজের এত খারাপ লাগছে, তার যদি সাধ্যে থাকতো কিছু করার, ঠিক তীব্রকে সুস্থ করে ফেলতো। আচমকা তীব্রর কক্ষ হতে একজন নার্স ছুটে বের হলেন। হন্তদন্ত গতিতে চললেন কোথাও।
মিনিট কয়েকেই ফেরত এলেন চিকিৎসককে নিয়ে। গলায় স্টেথোস্কোপ জোড়ানো লোকটাও সমানতালে ছুটে ঢুকলেন ভেতরে। হাফিজ একটু নড়ে চড়ে দাঁড়ালো এবার। হঠাৎ করে কেমন যেন গলা শুকিয়ে আসছে, ঢিপ ঢিপ করছে বুকের ভেতর। ডাক্তার এভাবে গেল কেন? কিছু কি ভালো শুনবে না খারাপ? ও করুণ চোখে অদূরের প্রহরদের দেখল। তীব্র নামের মানুষটাকেও চেনে না, সুস্থ দশায় আগে কখনো দেখেওনি, কিন্তু মন থেকে চায় অন্তত এদের জন্য হলেও মানুষটা বেঁচে উঠুক। সন্তানের লাশ যে পিতার কাছে কত ভারী তা কি সৃষ্টিকর্তা বুঝবেন না? তখনই ডাক্তার বেরিয়ে এলেন, প্রশ্ন করলেন ইংরেজিতে। তীব্র রেজা তালুকদার, এই পেশেন্টের বাড়ির লোক কোথায়? নাম শুনে চটক কাটার ন্যায় ঘুরে চাইলেন জামশেদ। লোকটিকে দেখে এগিয়ে আসেন ত্রস্ত। আমি ওর বাবা। শুষ্ক মুখখানায় চেয়ে হাসলেন ভদ্রলোক, আনন্দ নিয়ে জানালেন, আপনাদের পেশেন্ট রেসপন্স করছে। এই এক কথায় সব বদলে গেল। জামশেদের আর্ত চোখ হকচকালো খুব। হাফিজের ঠোঁট হাসিতে সরে যায় দুপাশে। লুৎফার কানে যেতেই ছুটে এলেন তিনি, হড়বড় করে বললেন, আমি আমি দেখা করতে পারি? একটু দেখতে পারি আমার বিট্টুকে? ভদ্রলোক জামশেদের দিকে চাইলেন। লুৎফার কথা তিনি বুঝতে পারেননি, কিন্তু বিস্ময়ে পাথর লোকটার শব্দ এলো না দেখে মুখ খুলল হাফিজ। বাংলা কথা ইংরেজিতে বলতে বলল, ছেলের সাথে দেখা করতে চাইছেন? আচ্ছা, হ্যাঁ যেতে পারেন, তবে এত জন্যই একজন। জামশেদ কথা বললেন এতক্ষণে উদ্বেগ কণ্ঠে। আমরা ওকে কোনো বিরক্ত করব না, শুধু একটু কাছ থেকে চোখের দেখা দেখব, শুধু একবার প্লিজ ডক্টর। আচ্ছা বেশ, তবে মনে রাখবেন পেশেন্ট সবে রেসপন্ড করতে শুরু করেছে। আমরা এখনো জানি না তার ব্রেনের কন্ডিশন কি, যে মারাত্মক গভীর চোট ছিল মাথায়, তাতে স্মৃতিশক্তি নাও থাকতে পারে। যদি আপনাদের চিনতে না পারে প্লিজ উত্তেজিত হয়ে পড়বেন না, মাথা ঠান্ডা রেখে সবটা হ্যান্ডেল করতে হবে, পারবেন তো? মাথায় বাজ পড়ল তাদের। এতকাল পর ছেলেটা চোখ মেলবে, অথচ বাবা মাকে চিনতে পারবে না। এসব সহ্য করার মতো শক্তি পৃথিবীর কোনো বাবা মার আদৌ আছে? ভদ্রলোক বললেন, আসুন। কাঁপা কাঁপা পা বাড়িয়ে কোনো মতে ঢুকলেন দুজন। পেছনে হাফিজও এসে দাঁড়ালো, তীব্রর মুখে বড়সড় অক্সিজেন মাস্ক বসানো। বাপাসটা ইসিজির সংকেতের টিক 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 শব্দ। উপরে লম্বা টানেলে স্যালাইন ঝুলছে। এবিসির মাধ্যমে বাঁচিয়ে রাখা মানুষটার পুরো মাথা জুড়ে শুধুই বিশাল সাদা ব্যান্ডেজ। সোনালি চুলগুলো সানন্দে ঢেকে গেছে তাতে। লুৎফার বুক কামড়ে ধরল কিছু একটা। টালমাটাল শরীরে ছেলের কাছে এসে বসলেন। কোটর থেকে কফটা উষ্ণ তরল এসে লুটপাট হলো কপালে। কর্কশ সুরে কথা বলা, হম্বিতম্বি দেখারও সেই ছেলেটা কোথায় তার? ডাক্তার বললেন, ওকে ডাকুন, ও শুনতে পাচ্ছে। লুৎফা কথা বলতে গেলেন, কিন্তু আওয়াজ ফুটল না। জামশেদেরও একই রসাজ, তবে থেমে রইলেন না। গলা ছেড়ে ডাকলেন, তীব্র তীব্র বাবা, শুনছ? 1 মিনিট 2 মিনিট করে করে কিছু পল কাটলো। খুব ধীরুজ বেগে সাড়া দিল মানুষটা। কারো পল্লব গুরুতে ভূমিকম্প নামিয়ে নিভু নিভু করে আলাদা হলো তার বিলাতি খোলা চোখ। গুনে গুনে 7 মাস পর তাকালো তীব্র। ঝাপসা দৃষ্টি মারিয়ে একটু একটু করে পৃথিবীটা স্বচ্ছ হলো সামনে। সেখানে প্রথমে ভাসল একটি সুকোমল চটচটে মুখ। কেমন উদ্রিক হয়ে দেখছে তাকে। লুৎফার বুক ধুকপুক করছে, ঢোক গিলছেন শুধু। ছেলেটার স্মৃতি আছে তো, চিনতে পারবে তো ওনাকে? তার সব প্রতিকার অন্ত দিয়ে ঠোঁট নাড়ল তীব্র। মা। ভদ্রমহিলা চোখ বুঝে নিলেন। কান্না আটকাতে চেয়েও হলো না। মুখে আঁচল চেপে ঝরঝর করে কেঁদে ফেললেন তিনি। পাশ থেকে কেউ উদ্বিগ্ন হয়ে বলল, আর আমাকে আমাকে চিনতে পেরেছ? তীব্র মাথাটাকে অল্প একটু বাঁকালো। জামশেদ ওর হাতটা শক্ত করে ধরেছেন। চোখে মুখে আশঙ্কার ঝড়। তীব্র ডাকলো, বাবা। ভদ্রলোক খুশিতে হাসবেন না স্ত্রীর মতো কেঁদে ভাসাবেন বুঝতে পারলেন না। তীব্র তাকে বাবা ডাকে না, কিন্তু আজ ডাকলো। এত মাস পর দেখলো ওনাকে। এই আনন্দ কোথায় রাখবেন জামশেদ? তীব্র আস্তে আস্তে পুরো কক্ষে চোখ বোলায়। বাবা মা ছাড়া বাকি সব মুখ তার অচেনা। ঝোলানোর পর্দা, এক একটি যন্ত্রপাতি, অ্যাপ্রন পরা লোকটা। নার্স এসব দেখে বুঝতে পারলো সে কোথায়।
কিন্তু ও হাসপাতালে কেন? ওর কি কিছু হয়েছিল? তীব্রর মাথায় শিরাগুলো দপদপ করে উঠল। কষ্ট হলো, ব্যথা লাগলো মনে করতে গিয়ে, কিন্তু হাত ছাড়েনি। চোখের পর্দায় ছবি নেয় হারা দিল সেই গা হিম করা অতীত। ও ড্রাইভ করছিল, পাশে ভীতু মেয়ে, তারপর একটা ট্রাক, একটা ধাক্কা, আর সব সব শেষ। তীব্র হৃৎপিণ্ড থমকে যায়, টনক নড়ে মাথার। ও হাসপাতালে, তাহলে ভীতু মেয়ে? ভীতু মেয়ে কোথায়? তীব্র ছটফটিয়ে উঠল, কিন্তু অত দ্রুত মুখ থেকে কথা এলো না। শব্দগুলো কেমন এঁকে বেঁকে গেল। পুষ্পিতা কোথায়? লুৎফা অবাক হলেন, এক পোল চাইলেন স্বামীর পানি। জামশেদ বললেন, মেয়েটা তোমার সাথে ছিল। তীব্র মাথা নাড়ে। উনি বলেন, কিন্তু আমি তো তা জানি না। পুলিশ আমাকে ইনফর্ম করেছিল তোমার কথা। ব্রিজের ওপর তোমার ভাঙা জিপ দেখে ওরা জেনেছে জিপের মালিক আমার ছেলে। তারপর তোমাকে নদী থেকে উদ্ধার করা হলো। আমি তো সাথে সাথেই তোমাকে ঢাকা নিয়ে এসেছিলাম। তোমার অবস্থা সময় যেতেই আরও খারাপ হচ্ছিল বলে সোজা সিঙ্গাপুরে আছি। জিপে আর কেউ ছিল কিনা সেসব তো কিছু জানি না। তীব্রর মুখাবে ভয় ফুটে উঠল। ভীতু মেয়ে কি ঠিক আছে? সে তো জিপেই ছিল। পুলিশ এলে তো ওকেই আগে হাসপাতালে নেওয়ার কথা। ছেলেটা নড়তে চাইল, কিন্তু শরীর সঙ্গ দিল না। এত মাস একভাবে পড়ে থাকা এখনও অবশ ভাব কাটেনি। তার হাবভাবের অস্থিরতা বুঝে নিলেন চিকিৎসক। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বললেন, মিস্টার তালুকদার, আপনারা এবার আসুন, পেশেন্ট বিশ্রাম নিক। লুৎফার উঠতে মন চাইল না, কিন্তু যেতে তো হবে। ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলেন তিনি। বেরিয়ে এলেন স্বামীর সাথে। কিন্তু তীব্র যে প্রশ্নের হেতুতে মরিয়া হয়ে রইল, সেসব কারো শোনাই হলো না। 2 সপ্তাহ পর সন্ধ্যা নেমেছে সবে। আজান শেষ হয়নি। মধুর বাতায়নে ঘুরে বেড়ানো মিষ্টি সুর এখনো পরিচ্ছন্ন শোনা যায়। মিরাজ চায়ের কাপে চুমুক দিতে গেল। ধপ করে পাশে এসে বসলো শাফিন। ছেলেটা চমকায় কিছু। ওকে দেখে ভ্রু তুলে বলে, আজ এত তাড়াতাড়ি? কাল সরকারি ছুটি না, তাই? মুশফিক বলল, বাড়ি না গিয়ে এখানে কেন? একেবারে ফ্রেশ হয়ে তারপর আসতি। শাফিন কাষ্ঠ ভেসে একবার পুরো জায়গাটা দেখলো। মলিন গলায় বলল, বাড়ি গিয়ে কি করব? মন তো এখানেই পড়ে থাকবে। এখানে থাকলে মনে হয় বিট্টু আমাদের আশেপাশেই আছে। বাকিদের চেহারায় আধার ঘনালো। দীর্ঘশ্বাস ফেলে একচোট আরমান বলল, কবে যে বিট্টু সুস্থ হবে, কবে যে একটু দেখবো ওকে। ওকে ছাড়া কিছু ভালো লাগছে না। একটা ধমক দেবে, চোখ রাঙাবে, এতেই শান্তি। একটু যোগাযোগও করতে পারছি না। স্বর ভাঙা শোনালো তার। শাফিন বলল, আসবে, অপেক্ষা কর, ঠিক আসবে। বিট্টু আমাদের কাছে না এসে কোথায় যাবে বলতো? উত্তরে কেউ কিছু বলল না। সবার বুক হতে বেরিয়ে এলো পোড়া শ্বাসের ঝুড়ি। করিম শাহ কিছু মন খারাপ করলেন। আজ কতদিন ধরে ছেলেগুলো আগের মতো তার এখানে বসে চা খাচ্ছে, কিন্তু ওই আগের দাপটটা আর নেই। না একটা মেয়ে দেখলে 2-4টে বাঁকা কথা বলে, না কাউকে ডেকে ইচ্ছে করে ফ্যাসাদে ফেলে মজা নিতে চায়। তীব্র শোকে নেতিয়ে গেছে সবাই। করিম জানেন তীব্র সিঙ্গাপুরে, কিন্তু এরা তো এক সময় বখাটে গুন্ডামি করতো সারাদিন। অথচ বন্ধুর অসুস্থতা কি অবস্থা দেখো। হেসেও হাসে না, শুধু ঠোঁটটা নেড়ে কথা বলে, এই যা। মিরাজরা গাজীপুরে আর থাকে না, তল্পি তল্পা গুটিয়ে ঢাকায় চলে এসেছে। তীব্র না থাকলে ওখানে ওদের কি কাজ? শুধু নাহিদ আসতে পারেনি, 1 চাকরি আর 2 নুহা। এত শোকের মাঝে একটা ভালো ব্যাপার হলো, নুহা নাহিদের বিয়ে ঠিক হয়েছে। 2 পরিবার বসেছিল আলাপে। আয়শা বিয়েটা নুহার পড়াশোনা শেষ হলেই দিতে চাইলেও আংটি বদল করে রাখতে চেয়েছিলেন, কিন্তু নাহিদ তাতেও রাজি হয়নি। তার জীবনের সামান্য ভালো দিনেও তার তীব্রকে চাই। ওর বন্ধু সিঙ্গাপুরে জীবনের সাথে লড়ছে, আরও আংটি বদলের অনুষ্ঠান করবে। এত জঘন্য হতে পারবে নাহিদ? ছেলেটা প্রত্যেক বৃহস্পতিবার ঢাকায় আসে, বন্ধুদের সাথে সময় পার করে। এখন আর ওরা আগের মতো রাত জেগে তাস খেলে না, বরং গোটা রজনী মসজিদের নামাজে কাটিয়ে দেয়। সবাই মিলে তাহাজ্জুদ পড়ে তীব্রের জন্য দোয়া করে, মনের বদলে মুখ ভেজায় অজুর পানিতে। সবার জীবনের গল্পগুলো কেমন আচমকাই বদলে গেছে, তাই না? সকলের ভাবনা একই জায়গায় এসে থামল। 4টে ছেলের মাঝে সুদূর থেকে আসা নীরবতা বসলো ঘাটি ঘিরে। দৈবাত একটা গাড়ি ব্রেক কষার শব্দ এলো কানে। মুখ তুলল ওরা।
সাদা নতুন গাড়িটার কাঁচ তোলা। প্রথমেই দৌড় খোলে, এরপর একজোড়া পলিশ করা জুতোর সাথে যে চেহারার দেখা মেলে তাতে পিড়ে শুদ্ধ চমকে গেল সবার। মিরাজের হাত থেকে চা পড়ে যায়। মুশফিকরা তড়াক করে উঠে দাঁড়ায়। দোকানের ভেতরে বসা করিম নিজেও হতভম্ব। শাফি চিৎকার করে উঠল, বিট্টু! তীব্র হাসল। সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ছুটে এলো ওরা। তীরের মতো ঝাঁপিয়ে পড়লো গায়ে। যে যেভাবে পারলো চারিদিক থেকে চাপটে ধরলো ওকে। প্রকোপে তীব্র পড়তে নেয়। গাড়িতে এক হাত ঠেসে সামলায় নিজেকে। মিরাজ কেঁদে ফেলল। আরমান ফোপাচ্ছে। মুশফিকের চোখ ছলছলে। শাফিনের ম্লান মুখের দিকে তাকানো দুঃসহ। দীর্ঘদিনের এই মিলনের পর বুক ফুলিয়ে লম্বা দম ছাড়ো তীব্র। মিরাজ কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, তুই সুস্থ হয়ে গেছিস? আমি কি স্বপ্ন দেখছি বিট্টু? এই শাফিন, এই মুশফিক, আমরা ঠিক দেখছি সবাই আমাদের বিট্টু সত্যি এসেছে। শাফিন বলল, বিট্টু তুই কবে এলি? জানাসনি কেন আমাদের? আমরা সবাই মিলে তোকে এয়ারপোর্টে আনতে যেতাম। তীব্র ওদের ধাতস্থ হতে সময় দিল। সব সময়ের প্রতাপী ছেলেটার চোখ মুখ আজ তরঙ্গের ন্যায় স্থির। বলল খুব ধীরে, আমি ঠিক আছি এখন, তোরা একটু শান্ত হ। এইভাবে মেয়েদের মতো কাদার কিছু হয়েছে? মিরাজ চোখ মুছল। স্ফূর্ত হেসে বলল, তুই এসে গেছিস, আমাদের আর কোনো চিন্তা নেই। এই আমরা আজ সারা রাত আড্ডা দেব। হ্যাঁ, আজকে আমি সবাইকে বিরিয়ানি খাওয়াবো। আরমান বলল, আর আমি বিয়া খাওয়াবো। শাফিন বলল, আমি কি করব? আমি সিনেমা দেখাবো সবাইকে। মুশফিককে ওরা কিছু বলতেই দিল না। কেমন হয়ে চয়ে ভরে ফেললো জায়গাটা। তীব্রর বুক জুড়িয়ে যায় এমন বন্ধু পাওয়ার খাতিরে। দোকান থেকে ফটাফট নেমে এলেন করিম। কণ্ঠে বিনয় উচ্ছ্বাস একসাথে শোনালো, ভাই আপনি আইছেন, কি যে খুশি লাগতেছে আপনারে দেখা। কতদিন হইল আমার দোকানের চা খান না কোন তো। আইজ আপনারে সেই আগের মতো ফার্স্ট টু ক্লাস এক কাপ চা খাওয়ামু। আসেন বসেন। কাঁধের গামছাটা নিয়ে বেঞ্চ মুছে দিলেন ভদ্রলোক। কিন্তু তীব্র মানা করলো, বলল, আজ না, আমি এখন খুব তাড়াই, পরে অন্য সময় হবে। মুশফিক বলল, তারা কেন? কোথায় যাবি? গাজীপুর যাচ্ছি। চারটে হাসি মুখ দপ করে নিভে গেল অমনি। একে অপরকে দেখলো সতর্ক চোখে। মিরাজ তুতলে উঠল। গাজীপুরে কেন? কুকি কাজ? তীব্র স্বভাব শুরু ভ্রু কুচকায়। ইয়ার কি মারছিস আমার সাথে? ওখানে কি কাজ তোরা জানিস না? ভীতু মেয়ের কাছে যাব? ওদের চেহারা আরো রক্ত শূন্য হয়ে আসে। আবার দেখলো একে অন্যকে। শাফিন আমতা আমতা করে বলল, বলছিলাম যে বিট্টু, এবার সবে তো ফিরলি, আজ না গেলে হতো না? পরে না হয়। তীব্র চড়া কণ্ঠে বলে, না, পরে যাব কেন? মুশফিক শাফিনের সাথে ফিসফিস করে বলল, ওকে তো আটকানো যাবে না রে, কি করব এখন? বুঝতে পারছি না, কিন্তু ওখানে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, কাজ করি, চল আমরা ওর সাথে যাই। তীব্র গাড়ির দৌড় খুলে উঠবে বলে মুশফিক ধরফর করে বলল, বিট্টু আমরাও সাথে যাই। ও মানা করলো না, বলল, আয়। সবাই অসহায় শ্বাস টানলো। বাধ্য হয়ে চটজলদি উঠল গাড়িতে। তীব্র শরীর এখনো আগের মতো সবল হয়নি। পুরোপুরি রিকভার করতে সময় লাগবে কিছু। স্ট্রেস নেওয়া একেবারেই নিষেধ। সেই জন্যই জামশের সাথে ড্রাইভার দিয়ে দিয়েছেন। এতটা পথ যেতেই দিতেন না, কিন্তু নাছোড়বান্দা ছেলের সাথে কোনোদিনও জোর খেটেছে তার? ভীতু মেয়ের হুদিস না নিয়ে সে তো ক্ষান্ত হবে না। তীব্র সামনে বসে, পেছনে মিরাজরা। একটু পর পর ফিস করছে সবাই। বিট্টুকে যদি আটকানো যেত। একটা সময় তীব্র ড্রাইভারকে বলল, একটা ফুলের দোকান দেখে দাঁড় করাও। ভদ্রলোক তাই করলেন। তীব্র নিচে নেমে গিয়ে মুঠো ভর্তি গোলাপ কিনে আনলো। সন্ধ্যের আলোতে ফুলের লাল রং স্পষ্ট, অথচ মিরাজদের অমানিসায় ঢাকা চেহারার আলো ফেরার সম্ভাবনা শেষ। বুক মোচড় দিল ব্যথায়। এই ফুল তীব্র কার জন্য নিতে পারে সে কি ওরা জানে না? তীব্র তখনই বলল, আমি অসুস্থ হলাম আর তোরাও চলে এলি কেন? ওখানে থেকে তো ভীতু মেয়ের খেয়াল রাখতে পারতিস। আমি নেই, মেয়েটা একা একা কি করবে? তার উপর আমার অসুস্থতার জন্যে না জানি কি অবস্থা করেছে নিজের। এত গর্ধব কেন তোরা? উত্তর দেওয়ার জন্য ওরা কেউ শব্দ খুঁজে পেল না। চেষ্টা করলেও মানে অবধি এসে আটকে রইল মুশফিক।
গাজীপুরে ঢুকতে ঢুকতে রাতের প্রহর ঘনিয়ে আসে। ততধিক বেয়ে যায় তীব্রর বুক কাঁপার গতি। ও আজকে দেশে পৌঁছেছে। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করেই ছুটছে পুষ্পিতার কাছে। মেয়েটার ফোন তো সেদিন গাড়ির সাথে নষ্ট হয়ে গিয়েছিল। চাইলে রুহা বা নাহিদকে জানাতে পারত, কিন্তু তীব্র ইচ্ছে করে করেনি। একেবারে সশরীরে গিয়ে দাঁড়াবে পুষ্পিতার সামনে। মিরাজরা তো ওকে দেখেই কেঁদে ফেলে খুশিতে। ভীতু মেয়ে কি করবে? অজ্ঞান হয়ে যাবে? তীব্র ঠোঁট কামড়ে হেসে ফুলের গায়ে হাত বোলানো। গাজীপুরের চেনা রাস্তায় চলছে গাড়ি। এখানে ওদের কত স্মৃতি, সমসঙ্গে কত যাত্রা। ভীতু মেয়ে নিশ্চয়ই ওর আশায় পথ চেয়ে আছে। খাওয়া দাওয়া করেছে ঠিক মতো? গিয়ে কি দেখবে তীব্র সুন্দর মুখটার কেঁদে কেটে বেহাল দশা, তাই না? তীব্র গাড়ি থেকে ফ্ল্যাটের সামনে নামলো। ঠোঁট ফুলিয়ে মুক্ত একটা শ্বাস নিল। তারপর পেছনে হাস্যহীন নেমে দাঁড়ায় ওরা। তীব্র দাঁড়ানো না, ত্রস্ত পায়ে গেট পেরিয়ে ঢুকলো ভেতরে। নাহিদ এখনো অফিস থেকে ফেরেনি। আয়েশা সবে এসেই ফ্রেশ হতে ঢুকেছে। নুহা পড়ছিল। হঠাৎ কলিং বেল বাজে। ও চেঁচালো, লিমা, দেখো তো কে। লিমার বয়স 13। নুহার ফুপি ওকে গ্রাম থেকে সাথে নিয়ে এসেছেন। কাজ খুঁজছিল, তাই আয়েশা ওনাদের বাসায় রেখেছেন মেয়ের সাথে থাকার সুবিধার্থে। দরজা খুলল মেয়েটা। অচেনা মুখগুলো দেখে ভ্রু কুচকে বলল, কারা আপনারা? ওপাশের মানুষটা জবাব দিল না। ছোট্ট লিমাকে পাশ কাটিয়ে ঢুকে পড়ল ঘরে। মেয়েটা ঘাবড়ে গেল, আর্তনাদ করে বলল, কি হইল? ভিতরে আসছেন কেন? কেডা আপনি? আওয়াজ কানে গেল নুহার। টসূচক শব্দ করল সে। এই মেয়েটাকে কতবার বলেছে আগে লুকিং গ্লাসে দেখে নিতে, তা না প্রতিবারই গিয়ে ফট করে দরজা খুলে দেয়। ও অতিষ্ঠ চিত্তে উঠে এলো, কিন্তু এ ঘরে আসা মাত্রই পদযুগল থমকে গেল স্থানে। তীব্র এদিক ওদিক দেখছে। হন্যে দৃষ্টি নুহার দিকে যেতেই মৃদু হাসল। মেয়েটা স্তম্ভিত আওড়ালো, ভাইয়া। তারপর ছুটে এসে সামনে দাঁড়ালো। পুরো তীব্রকে চোখ বুলিয়ে বলল, আপনি আপনি সুস্থ হয়ে গেছেন? আল্লাহ, কবে ফিরেছেন দেশে? আমি নাহিদকে কতবার বলেছি একবার আপনাকে দেখার ব্যবস্থা করে দিতে। ও তো আঙ্কেলকে ভিডিও কলও করতো, কিন্তু আঙ্কেল। আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। নুহার অর্ধেক কথাই অস্পষ্ট। খুশির চমককে প্রভা চেহারায় পরিষ্কার। চেয়ার এগিয়ে দিল, কখনো সোফা দেখালো, চেঁচিয়ে আমাকে ডাকলো কবার। মিরাজরা কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে পাশেই, কিন্তু তীব্র তো এসবে মন নেই। তার চোখ অন্য কোথাও। বুকের উৎকণ্ঠা চেপে রাখতে ব্যর্থ সে। জিজ্ঞেস করলো, ও কোথায়? ব্যাস, নুহার হাসি শেষ। জলজলে মুখবিহর সহসা কেমন মলিন হয়ে গেল। তীব্র হদিস থামল না। প্রশ্ন করেও জবাবের আশায় থাকেনি। গলা তুলে ডাকলো, ভীতু মেয়ে, ভীতু মেয়ে। ওদিকটা নিস্তব্ধ, কোনো সাড়া এলো না। তীব্র ফিরল পেছনে, বলল, ভীতু মেয়ে বাসায় নেই নুহা? মেয়েটা মাথা নাড়ল। এত রাতে কোথায় গেছে? নুহা সময় নিল, ধীরু জবাব দিল, পুষ্পিতা এখানে থাকে না। তীব্রর কপালের রেখা প্রগাঢ়, চোখে মুখে বিভ্রম। থাকে না মানে? নুহা আর চোখে মিরাজদের দিকে দেখলো একবার। পুষ্পি কিছু বলতে চাইল, হাঁ করতে গেলে আটকালো তীব্র। কণ্ঠ পুরু করে বলল, কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি নুহা। ভীতু মেয়ে এখানে থাকে না মানে কি? ওর মনি কি ওকে নিয়ে গেছে? নুহা মাথা নিচু করল, গলার খাজে থুতনি ঢোকানোর চেষ্টা। কাঁপা গলায় উচ্চারিত কিছু লাইনে ছিটকে এলো কানে। চোখ মুখ খিচে বলল, পুষ্পিতার বিয়ে হয়ে গেছে। তুমি কি আমার সাথে মজা করছো? তীব্রের কণ্ঠ শক্ত শোনালো। হিমালয় থেকে ধসে পড়ে তুষারখণ্ডের চাইতো শীতল তার আজ। যার তোপে নুহার শীর্ণ দেহ ছলকে ওঠে একটু। চোখ তুলতে চেয়েও পারল না। কথা বলতে গেলেও বুঝলো শব্দ ভাণ্ডার থিতিয়ে এসেছে প্রায়। এতটা ভয় তো ওর কোনোদিনও কাউকে লাগেনি, মাকেও না। যেদিন তীব্রর আসল পরিচয় জানলো সেদিনও না। তবে আজকে বুকের এমন উত্তালতা কিসের? ভয় ডরে শুকিয়ে আসা গলার এমন ভাবটাই বা কেন? মেয়েটা ঢোকিল, খুব আস্তে ঘাড় নাড়ল দুপাশে, বোঝারও না। মিরাজের ঘাম ছুটছে, বাকিরা শঙ্কায় একসা। তীব্র তাও বিশ্বাস হলো না।
কণ্ঠে বিরক্তি ছেড়ে বলল, নুহা, আমি 7 মাস পর পুষ্পিতার কাছে এসেছি। দেশে ফিরে একদণ্ড সময় নিয়ে বিশ্রামও করিনি। হ্যাভ ইউ এনি আইডিয়া ওকে দেখার জন্যে আমার ভেতরটা কেমন করছে? আদৌ বুঝতে পারছো তুমি? তাহলে এরকম ফালতু মজার মানেটা কি? তোমার মনে হয় আমি এখন এসব ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? ফর গড সেক, তোমার সঙ্গে আমাকে রুড হতে বাধ্য করো না। পুষ্পিতা কোথায়, ডাকো। নুহা অসহায় চোখে চাইল। উক্ষিকুটে এক প্রস্থ জল নিয়ে বলল, আমি মিথ্যে বলছি না ভাইয়া, মজাও করছি না। আমি তো জানি আপনি পুষ্পিতাকে কতটা ভালোবাসেন, তাহলে এরকম জঘন্য মজা আমি কেন করব? তীব্রর এবার রাগ হলো, পৃথিবী জ্বালিয়ে দেওয়ার রাগ। দাঁত পিষে শ্বাস ফেলল সে। চোটে কিছু বলতে গেলে মুখ খুলল মিরাজ, বলল, নোহা ঠিক বলছে রে, বিট্টু পুষ্পিতার সত্যি বিয়ে হয়ে গেছে হরমনির বান্ধবীর ছেলের সাথে। তীব্র চোখ মুখ পাল্টালো, বদলে গেল মুখের পেশি। কোথা হতে কিছু একটা সাই করে এসেই বসলো ঠিক বক্ষভাগে। একটু আগের লৌহ কণ্ঠ সহসাই ভীষণ ধীরজ হয়। সামান্য হেসে বলে, তোরা সবাই মিলে কিছু একটা প্ল্যান করেছিস তাই না? কোথায় ভীতু মেয়ে লুকিয়ে আছে? বাসায় না বাইরে? শাফিন করুণ কণ্ঠে বলল, কোনো প্ল্যান হচ্ছে না বিট্টু, ওরা সত্যি বলছে রে। পুষ্পিতা আর তোর স্ত্রী নেই, সে এখন অন্যের স্ত্রী। তীব্র ঘোলা নেত্রমণি এক মুহূর্তেই জন্যেই থমকে বসল জায়গায়। হাত খসে গোলাপের তোড়াটা মাটিতে পড়তেই নুহা নিম্নষ্ঠ দাঁতে পিষে নিল। কান্নার তোড়ে একটা বড়সড় বাঁধ ফেলেও ব্যর্থ হলো পরপর। ফোপানোর সাথে সাথে ছুটে এলো বাইরে। তীব্র স্তব্ধের ন্যায় সবাইকে দেখে নেয় এক পল। কারো ঠোঁটে এক ফোঁটা হাসি নেই। তার বন্ধুদের মুখাবের এই মলিনতা সে চেনে না। নুহাকে এমন কাঁদতে তো কোনোদিন দেখেনি। এতগুলো মানুষের নিভন্ত মুখশ্রী সাক্ষী জোগায় তাদের কথায় ভুল নেই। তীব্র সব ঘটনা পরপর সাজানো ও গাজীপুরে আসবে শুনে মিরাজদের অভিব্যক্তি পাল্টে যাওয়ার দাগ ছাপটুকু স্পষ্ট প্রমাণ রাখলো আরেকবার। এর মানে সত্যি ভীতু মেয়ের। তীব্র পৃথিবী দুলে ওঠে, পায়ের তলার জমিন সরে যায়। বলবান দেহটা দুর্বলের ন্যায় এক পা পিছিয়ে যায় অমনি। শাফিন এগোতে চাইলে হাত তুলে মানা করল। মেঝের বুকে এলোমেলো পাতা ফেলে বলল, সব মিথ্যে। পুষ্পিতা আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতেই পারে না, আমি অন্তত বিশ্বাস করি না। নুহা চোখ মুছে বলল, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। সবার ঘরের দিকে ছুটে গেল মেয়েটা। তীব্র শূন্য চোখে চেয়ে রয় সে পথে। রুদ্ধ মস্তকে সচল কিছু নেই। এই তো কিছুদিন আগে যে মেয়েটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল কোনোদিন ছেড়ে যাবে না, সে হুট করে অন্যের বউ হবে। এত সহজ সবকিছু? না না, ভীতু মেয়েকে তীব্র চেনে। যে কেউ যাই কিছু বললেই হলো। নিজের ভালোবাসার প্রতি তীব্রর বিশ্বাস নেই। তীব্র সুস্থির দম জোরালো হলো। নিঃশ্বাসের ফ্যাসফ্যাসে আওয়াজে স্পষ্ট। ঘন ঘন জিভে ঠোঁট ভিজিয়ে দেখলো এদিক ওদিক। তার ভেতরের উন্মাদনা হয়তো বুঝলো আরমান। হাত ধরে বলল, তুই বস বিট্টু, একটু বস। ওরা কি বলছে আরমান? ভীতু মেয়ে কেন বিয়ে করবে? ও তো আমাকে ভালোবাসে, তাই না? আরমান ভেজা গলায় বলল, একটু বস তুই বিট্টু। অশান্ত তীব্রকে ধরে কোনো মতে সোফায় বসালো আরমান। এর মাঝে এসে দাঁড়ালো নুহা। একটা খাম বাড়িয়ে দিয়ে সময় নিল একটু। থেমে থেমে বলল, এটা পুষ্পিতা আপনাকে দিতে বলেছিল। দেওয়ার সময় নুহার হাত যতটা কাঁপলো তার চেয়ে অধিক কাঁপলো তীব্র শক্ত শরীর। থরথরে আঙুল নিয়ে খামটা ধরল সে। বুক কাঁপছে। পরিষ্কার হৃৎপিণ্ডের বিকলতা। আস্তে ধীরে খামের পিন ছুটিয়ে ভেতরে হাত দিতে বেরিয়ে আসে কাগজে লেখা কয়েক লাইনের চিঠি। পেছনে আরেকটা কিছু ঝোপ করে মেঝেতে পড়ে যায়। তীব্র সেদিকে দেখল না। পুষ্পিতার হাতের লেখা সে চেনে, ক্লাসে বহুবার দেখেছিল। তার মনোযোগ এখানেই। চিঠিটা মেলতে গিয়েও থমকায় একবার। মন দিয়ে চায় ভেতরে এমন কিছু না থাকুক যেটা সহ্য করার ক্ষমতা ওর নেই। তীব্র মাথা নুইয়ে শ্বাস নিল, যেন জোর বাড়ালো বুকে। তারপর ঝট করে কাগজটাকে মেলে ধরল সামনে। শুরুতে কোনো সম্বোধন করলাম না, কারণ যখন আপনি চিঠিটা পড়বেন তখন আপনাকে সম্বোধন করার মতো কোনো অধিকার থাকবে না আমার। জানি চিঠিটা পড়ার পর আপনি আমাকে ঘৃণা করবেন, হয়তো কখনো আমার মুখ দেখার ইচ্ছাও হবে না,
কিন্তু সত্যি এটাই, আমি মনির বিরুদ্ধে যেতে পারিনি। কি করে যাব বলুন? ওই মানুষটা আমাকে এতিমখানা থেকে এনে মায়ের মতন আদর স্নেহ দিয়ে বড় করেছে। কোনো দিন নিজের ছেলেমেয়ের থেকে আমায় আলাদা করে দেখেনি। সেই মনি যখন এসে বলল আপনাকে ভুলে যেতে, সে চায় না আমি কোনো মাস্তানের বউ হই, তখন আর আমি মুখের ওপর না বলতে পারিনি। 19টা বছর যে ভালোবাসলো, 2 দিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কি করে? তাই মনির সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিয়েছি। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। আমি তো আপনার যোগ্য কোনোদিনই ছিলাম না, তাই ভুলে যাবেন আমাকে। ধরে নেবেন পুষ্পিতা আপনার জীবনে আসা একটা দুঃস্বপ্ন ছিল। আমি সুখে আছি, আপনার সুখও কাম্য রইল। ইতি পুষ্পিতা। চিঠি শেষ। নিচে কলমের একটা দাগনি। বাক্রুদ্ধ তীব্র বরফের ন্যায় জমে রইল কিছুক্ষণ। পুষ্পিতার লেখা একটা লাইন তুখরভাবে বেজে চলল মাথায়। 19টা বছর যে ভালোবাসত, 2 দিনের ভালোবাসার জন্য তাকে আমি ফেরাই কি করে? ছেলেটা টের পেল তার বুক আর কাঁপছে না, বরং আস্ত শরীরটা রক্ত জমাটের ন্যায় ঠান্ডা হয়ে আসছে। কোনো কিছু কানে যাচ্ছে না, চেয়েও শুনতে পাচ্ছে না তীব্র। সব কেমন ঝাপসা, স্বচ্ছতাহীন। এই ব্যথাটাকে কি বলে? এটাই কি মরে যাওয়ার মতো কষ্ট? এই যে তীব্র শ্বাস আটকে আসছে, এই যে তীব্র সামনে সব ধোঁয়াশা হয়ে ভাসছে, একেই কি মরণ যন্ত্রণা বলে? আরমান চোখের জল ফেলে দিল গাড়ে, বলল, বিট্টু এবার নিজেকে কি করে সামলাবে বলতো? শাফিন বলল, জানি না রে, যে মেয়ের জন্য সব ছেড়ে এসেছিল সেই মেয়েই ওকে। তারপর ফুসকুড়ি দীর্ঘশ্বাস ফেলল সে। মিরাজ কাছে এগিয়ে এলো, মেঝেতে তীব্রর হাঁটুর কাছে বসে ওর দিকে চেয়ে রইল খানিক্ষণ। তীব্র চোখের একটা পাতাও নড়ছে না, কেমন অনুভূতি শূন্য নেয় চিঠির লেখা দেখছে। ও হাঁটুতে হাত রেখে বলল, সেদিন তুই পুষ্পিতাকে নিয়ে বেরিয়ে গেলি। আমরা এতবার ফোন করলাম কিন্তু কাউকে পাচ্ছিলাম না, দুজনের ফোনই সুইচ অফ। এদিকে আঙ্কেল তোকে না পেয়ে নাহিদকে ফোন করলো। আমরা চিন্তায় বড্ড অস্থির হয়ে পড়ি। ঠিক বিকেলে নাগাদ খবর পেলাম তোদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ছুটে যাই, পুষ্পিতাকে ততক্ষণ স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তোকে পাওয়া যাচ্ছিল না। পুলিশ জিপের খোঁজ নিয়ে জানতে পেরেছিল ওটা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গাড়ি। তারপরও ওরা আঙ্কেলকে খবর দেয়, আঙ্কেলই জানিয়েছিলেন আমাদেরকে। পুলিশ সন্দেহ করে তুই হয়তো নদীতে পড়ে গেছিস, যদি নদীর গভীরতা কম, কিন্তু তোর মাথায় এত গভীর চোটের জন্য তুই তখন একটা লাশের থেকে কম কিছুই ছিলি না। নদী থেকে উদ্ধার করা মাত্রই আঙ্কেল তোকে সোজা ঢাকায় নিয়ে যায়। আমরাও সাথে যাই, পুষ্পিতার খবর নিলাম, শুনলাম ও বেঁচে আছে। নেহা, আয়েশা আন্টি ও মনি সবাই ছিল ওর কাছে। আমরা তোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নাহিদও আমাদের সাথে ছিল। তোর অবস্থা এত খারাপ, ডাক্তার কোনো ভরসাই দিতে পারছিল না। আন্টির কান্নাকাটি, এমনকি আঙ্কেলও ভেঙে পড়লেন। ওই সময় আমরা সবাই হাসপাতালে ছিলাম। এরপর যখন কোনো কিছুতে কোনো লাভ হয়নি, আঙ্কেল আর রিঙ্ক নিতে চাননি, তোকে নিয়ে সিঙ্গাপুর রওনা করলেন আর আমরা গাজীপুরে ফিরে আসি। কিন্তু এসে আর পুষ্পিতাকে পাইনি। জানতে পারলাম ওকে ওর মামনি নিয়ে গেছে। আঙ্কেল তো দেশে মাঝে কয়েকবার এসেছিলেন। খবর পাই তুই কোমায় চলে গেছিস। কবে গান ফিরবে কেউ জানে না। হঠাৎ একদিন পুষ্পিতার মনি এলেন। অ্যাক্সিডেন্টের সময়ে উনি জেনে গিয়েছিল তুই কে, খবরে দেখাচ্ছিল তোদের অ্যাক্সিডেন্ট ব্যাপারটা। আর তোর আসল পরিচয় জানার পর উনি তোর সাথে পুষ্পিতার বিয়ে কিছুতেই দেবেন না। আমরা তো নিশ্চিত ছিলাম পুষ্পিতা অন্য কাউকে বিয়ে করবে না, ও তোকে ভালোবাসে। কিন্তু যখন এই চিঠি আর ছবিটা পেলাম না, আমাদেরকে সব বদলে গেল রে বিট্টু। অন্যের চিঠি পড়া ঠিক না, জেনেও আমরা পড়েছি শুধুমাত্র পুষ্পিতার দিকটা শুনতে। পুষ্পিতা মনির আমতে যাবে না বলে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। ওই মহিলা বয়ে ছিলেন তুই যদি সুস্থ হয়ে ফিরে কোনো সমস্যা করিস, তাই তোর ফেরার আগে উনি মেয়েকে বিয়ে দিয়ে ঢাকায় বাইরে পাঠিয়ে দিয়েছেন। পুষ্পিতা কোথায় আছে আমরা কেউ জানি না, এমনকি নোহার সাথেও ওর কোনো যোগাযোগ নেই। নুহা বলল, আমি অনেকবার চেষ্টা করেছিলাম মনোযোগ করতে, কিন্তু আন্টি রাজি হননি। পুষ্পিতার অতীতের কোনো ছায়া ওর ওপর পড়ুক আন্টি চান না। তীব্র একটা কথাও বলো না। মেঝেতে উল্টো হয়ে পড়ে থাকা কাগজের মতো বস্তুটাকে তুলে চোখের সামনে ধরল। নিভু বিলাতি নয়ন জোড়া চমকে উঠল অমনি। ধারালো ছবির মতো কিছু একটা
খণ্ড খণ্ড করলো তার পাঁজরটাকে। লাল টুকটুকে বউ সাজে পুষ্পিতা কিছু একটাতে সই করছে। কাবিন নামা নিশ্চয়ই। কদাকার এই দৃশ্যটা তীব্র সবকিছু এক লহমায় চুরমার করে দেয়, ভেঙে গুড়িয়ে দেয় ভালোবেসে গড়া তার স্বপ্ন শৃঙ্গটাকে। সাফিন এসে কাঁধে হাত রাখে। তুই ঠিক আছিস বিট্টু? তীব্র চোখ তুলে চাইল। নিষ্প্রাণ চাউনিতে সাফিনের বুক মোচড় দেয়। কিছু বলতে হাঁ করলো তীব্র, হাত তুলে মানা করলো। উঠে দাঁড়ালো হঠাৎ। সব সময়কার মতন গতিতে আজ দাপট নেই, পথযুগল যেন টেনে হিস্টে নিচ্ছে। বাইরে যেতে নিলেই আরমান শুধালো। কোথায় যাচ্ছিস? উৎকণ্ঠিত সে। আমি একটু একা থাকতে চাই। তারপর সিঁড়ি বেয়ে সোজা নেমে গেল তীব্র। চলে যাওয়া শরীরটার দিকেই ব্যথিত নয় মেরে রাখলো ওরা। গোটা মফস্বল তখনও জেগে। রাস্তা দিয়ে একের পর এক বাহন ছুটে যাচ্ছে। খোলা রাস্তার বুকেই টালমাটাল কদমে হাঁটছে তীব্র। হাতের মুঠোয় পুষ্পিতার বউ সাজের ছবিটা। তার চোখের ভাষা দিশাহীন। কোথায় যাচ্ছে, কোন লেনে হাঁটছে কে জানে। মাঝে দু একটা গাড়িতেই ধাক্কা লাগতে লাগলেও লাগেনি। এক ড্রাইভার চেঁচিয়ে গালি দিলেন, অন্যজন কর্কশ ভাষায় বললেন, সারা দেখে হাঁটতে পারিস না? তীব্র সব শুনলই না। শ্রান্তের ন্যায় একটা বিস্তর সফর শেষ করতে রওনা করলো সে। চোখ কান সবেতেই পুষ্পিতার দখলদারি। মেয়েটা হাসছে, কথা বলছে, কাঁদছে, কখনো কখনো দুষ্টু হেসে বলছে, ইস বখাটে। তীব্র চোখ বুঝে ঢোক গিলল। এসে থামলো ঠিক সেই জায়গায় যেখান থেকে শুরু হয়েছিল তার সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠার গল্প। উত্তাল শ্রাবণীর তাণ্ডবকে ছাপিয়ে পুষ্পিতা যখন ছুটে এসে হামলে পড়লো বুকে, সবকিছু তুচ্ছ করে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার। ধপ করে বসে পড়ল তীব্র। হাঁটুর শক্ত দুই হাত তখন পিছের দখলে। আজকের বৃষ্টি নেই, মেঘের গর্জনও নেই কোথাও, অথচ তীব্রর ভেতরটা মেতে উঠল প্রকাণ্ড ঘূর্ণিঝড়ে। টলমলে চোখ তুলে অন্ধকার বছরটাকে দেখল সে। এই গেট, এই রাস্তা, এই বাড়ি সবই তার ভালোবাসার সাক্ষী। এখান থেকে ওদের কাছাকাছি আসার শুরু। অথচ কি হলো? যাকে নিজের চেয়েও প্রচণ্ড ভালোবাসায় মুড়িয়ে দিল তীব্র, সে আর ও নেই। ও অসুস্থ হতে অন্য কারো বউ হয়ে গেছে। তীব্র নীরের বুনিয়াদ চূর্ণ হয়। বুকের ভেতরে ক্লেশের জোয়ার ধেয়ে আসে। ভেঙে যায় পোক্ত সত্তার সমস্ত শক্ত থাকা নিয়ম। হাত থেকে ছবিটাকে ছুঁড়ে ফেলল প্রথমে। অল্প হায়ায় উড়ে উড়ে সেটা আবার ওর কাছেই ফিরে এলো। ঠিক চোখের সামনে পড়ে রইল পুষ্পিতার ঝুঁকে সই করা দৃশ্য। তীব্রর বাম চোখের জলটা অল্প নেমে আসে। গাল ছুতে ছুতেও দাঁড়িয়ে থাকে। তীব্রর চোখ তখন ছবিতে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, কি করিনি তোর জন্য। বাবা মা, নিজের সব কিছু ছেড়ে এসেছিলাম শুধুমাত্র তোকে পাওয়ার জন্যে। আর তুই আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেললি। যদি ছেড়েই যাবি, ভালোবাসার নাটক করলি কেন? কেন? তীব্র চিৎকার করে উঠল। সুতনু পুরুষের হাহাকার মিশে গেল সনসনে হাওয়ায়। দু একজন পথচারী যেতে যেতে অদ্ভুতভাবে দেখে গেল তাকে। তীব্রর তাতে ভ্রুক্ষেপ হলো তো। দুহাতে মাটি খামচে ধরল সে। সাদাটে চোখ রক্তিম। মটমট করে উঠল নীরের চিবুক। কটকটিয়ে বলল, ঘৃণা করি তোকে। তোর মতো প্রবঞ্চক স্বার্থপর মেয়েকে আমি ঘৃণা করি। ছবিটা তুলে হাতে একটানে মেরে ছিঁড়ে ফেলল তীব্র। কিন্তু রাগ, কষ্ট এক চুলও কি কমেছে? কমেনি। ছেলেটা উন্মাদের মতো মাথা চেপে ধরে, টেনে ছিঁড়তে চায় সোনালি চুল। কখনো হাঁসফাঁস করে, চেঁচায়, কখনো খুশি বসায় পিচের ওপর। প্রকোপে আঙুল থেতলে দেওয়ার চেষ্টা। গেটের দারোয়ান আজ নেই, কোথায় গেছে কে জানে। তীব্র বুক খামছে ধরল ব্যথা কমাতে, কমল না। রাগে জেদে হিতাহিত জ্ঞান হারিয়ে বাম হাতটা কামড়ে ধরল নিজের। শুভ্র ত্বকে দাঁত ডেবে গেল। চামড়া ফেটে নোনতা স্বাদ নিভে নিল জিভ। রক্তের আঁচ পেয়েও তীব্র থামল না, মুখ সরালো না। আচমকা কেউ ঝড়ের বেগে সেই হাতটা টেনে সরিয়ে দেয়। সাবিন তীব্রর মাথা টেনে রাখে, মিরাজ ধরে রাখে হাতটা। তীব্র একা ছাড়তে বললেও ওরা থেমে থাকেনি, পিছু পিছু এসেছে। মুশফিক সিক্ত কণ্ঠে উদ্বেগ এনে বলল, কি করছিস বিট্টু? এভাবে কেউ নিজের ক্ষতি করে? তীব্রর কবজি থেকে রক্ত ছুটে এসেছে।
কুণ্ডলীর মতো লাল হয়েছে জায়গাটা, কিন্তু থামল না সে। জোরসে এক ধাক্কা মারল মুশফিককে। ছেলেটা পড়তে পড়তে সামলায় নিজেকে। তীব্র হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে আনলো। রুষ্ট চোখে বলল, বলেছি না আমি একা থাকতে চাই, বলেছি না, যা এখান থেকে। আরমান কেঁদে কেঁদে বলল, বিট্টু এরকম করিস না, তুই এখনো অসুস্থ। একটা বাইরের মেয়ের জন্য কেন এত কষ্ট দিবি নিজেকে? ও ভালো আছে, তুইও ওকে ভালো থেকে দেখিয়ে দে। তীব্র ঝোপ করে কেমন শান্ত হয়ে গেল। এক লহমায় নিবৃত্ত বুকের বিক্ষিপ্ত শ্বাস। নীরস গলায় বলল, আমি ওকে ছাড়া ভালো থাকতে পারবো? আরমান জবাব দিতে পারল না। চোখের জল আর তার উপচে আসার দশা। বাকিকের নীরবতার মাঝে শাফিন ওকে টেনে নেয় বুকে। বোঝা গলায় দৃঢ়তা এনে বলে, পারবি, তোকে পারতেই হবে। তুই বিট্টু, আমাদের বিট্টু। বাকি সব ভুলে যা, ভুলে যা পুষ্পিতাকে। পুষ্পিতাকে ভুলে যা। তীব্র মস্তিষ্কের বন্ধগতি হেতায় এসে অচল হয়ে থাকে। যে মেয়েকে ও স্বেচ্ছায় নিজের শিরায় মেশালো বন্ধ বক্ষকোষের সমস্ত ফাঁকে, মেশালো হৃদয়ের প্রকোষ্ঠ গুলায়। চাইলেই কি তাকে ভুলে যাওয়া যায়? আবার গানে আসবে জোয়ার, দুলবে তরি রঙে। সেই তরিতেই হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে। পড়বে মনে সে কোন রাতে, এক তরিতেই ছিলেম সাথে। এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার। তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তারপর একটা লম্বা সময় কাটলো। হামাগুড়ি দিতে দিতেই এক এক করে বদল হলো ঋতুরা। এর মাঝে 2 বসন্ত কেটেছে। বছর 2 পার করে ক্যালেন্ডারের পাতা 3 ঘরে এখন। আর এই 2 বছরে পাল্টে গেছে অনেক কিছু। প্রকৃতির পাখায় চড়ে এক একটি মানুষের বেঁচে থাকার কারণেও এসেছে দীর্ঘ বদল। তবে বাড্ডা আগের মতোই। ধূসর ধুলো শালিকের ডাকাডাকি, মোড়ের উপর গিজগিজে চায়ের দোকান। এপাশের মেইন রোডে বড় বড় শপিং মলগুলো এখনো একই রকম শীত তুলে দাঁড়িয়ে। ব্যস্ত দিনের মতোই হাতের গতি বাড়ালেন করিম। দুধ চায়ে চামচ নাড়ার বেলায় আঙুল তুলে কাঁপল কিছুটা। ওপাশের অধৈর্য লোক মুখ খুলল তখনই। একটা চা বানাতে এতক্ষণ লাগে? রুষ্ট স্বরে করিম মিলিয়ে গেলেন। গামছা তুলে মুখটা মুছে নেমে এলেন দোকান হতে। গরম কাপ বাড়িয়ে দিয়ে বললেন, ভাই নেন। মানুষটা হাতে বাড়িয়ে চা নিল। কালো আস্তরণেই মাখো মাখো ঠোঁট গোল করে ফু দিল ভেতরের উষ্ণ জ্বরে। মাঝে বিলাতি নয়ন জোড়া তুলে এক পল দেখল করিমকে। শুধারো, কিছু বলবি? ভদ্রলোক নড়ে ওঠেন, মাথা নাড়েন ত্রস্ত। না। তাহলে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। এক ধমকেই করিমের বুকটা ছ্যাঁক করে ওঠে। চটজলদি হাঁটা ধরে। পথে থেমে ঘুরে চান আবার। ওই যে কাঠের বেঞ্চের ওপর পায়ের উপর পা তুলে যে ছেলেটা চা খাচ্ছে, যার বাম হাতের সিগারেটে হতে ভক ভক করে ধোয়া উঠছে হাওয়ায়। এই ছেলেটাকেই করিমের কাছে জগতের সব থেকে বড় গোলক ধাঁধা মনে হয়। যার অতীতের 2টো রূপই তিনি দেখেছিলেন, একটা ভালো একটা খারাপ। কিন্তু এখনকারটা, এটার কোনো সংজ্ঞাই নেই। কি অগোছালো এলোমেলো একটা মানুষ। মাথার সোনালি চুল মরা পাতার মতো ফ্যাকাশে, কিংবা জ্বলন্ত ভাটায় পুড়তে থাকা ইটের রং, যার দৈঘ্যে চোখ ঠেকে যাওয়ার জোগাড়। যেন বহুদিন ওই চুল তেলের স্বাদ পায়নি। ফসা মুখ ভর্তি দাড়ি, গোফগুলো গলা অব্দি ঝুলছে। কতদিন সেলুন চোখে দেখেনি ওরা। গায়ের শার্টটা দেখো, যেন বড্ড অনীহায় পড়া, অর্ধেক বোতাম খোলা। হাঁ করে বুক চেয়ে আছে বাইরে। বিলাতি নয়নের গোড়ায় প্রদীপের তলার মতো অন্ধকার। করিমের ভীষণ মায়া হলো। কয়েক মাস আগেও যে ছেলে ঝকঝকে শার্ট ইন করে পরে এসে করিমের চোখে তাক লাগিয়ে দিল, সে ছেলের হঠাৎ এমন পাগলের দশা কেন? প্রৌঢ়ার বুকখানা আক্ষেপে ছেয়ে যায়। বিরশ্চিত্তে মাথা নাড়ালেন দুপাশে। আজকালকার ছেলে ছোকরাগুলো ছিনিমিনি খেলার জন্য নিজের জীবনটাকে বেছে নেয় কেন? নেশা ভাঙ করে করে কি অবস্থা এক একটার। যার বাপ মন্ত্রী, তার তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হয় না, বরং ভবিষ্যতের উজ্জ্বলতা তার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে। অথচ এই ছেলে নিজের হাতে নিজের সবকিছু কেমন ধ্বংস করে দিচ্ছে। করিম যতটা সময় নিয়ে তীব্রকে দেখলেন,
অতক্ষণে ছেলেটা একবারও এদিকে ফেরেনি। তার নিখুঁত মনোযোগ চায়ের কাপে। মুখ খুলল আচমকা, চৈত্রের ন্যায় রুক্ষ গলায় বলল, তোর চোখ দুটো মনে হয় গেলে দেওয়ার সময় এসেছে করিম। যখনই দেখি হাঁ করে চেয়ে থাকিস। ভদ্রলোক থতমত খান। ভয় ডরে কাত হয়ে ছুটে ঢোকেন দোকানে। তীব্র মুহূর্তে একটা সিগারেট শেষ করে আরেকটা ধরালো। নাক মুখ ভরিয়ে দিল সাদাটে ধোয়ার কবরে। সুন্দর মুখায়বে রাজ্যের যে শ্রান্তি, ক্লান্তিতে ভীষণ চোখে সামান্য চপলতা নেই। অযত্নী অবহেলায় ওদের শূন্য আকাশেই ফেলে রাখল সে। মাথার ওপরের এই সীমানা বরাবর শুধু একটা কাকি উঠছে। কিছু সময় কাটল, তবুও আশেপাশে কোনো পাখির দেখা নেই। একাকিত্বে ডুবে থাকা কাকটার সাথে তীব্রর যেন আহামরি মিল। আশেপাশে এত মানুষ, এত লোক, কিন্তু ও তো একই রকম একা। তার চিন্তার মাঝেই কজরা অস্থির পায়ে এসে থামল সেখানে। চোখ সরিয়ে ওদের উপর ফেলল তীব্র। অল্প বয়সী ছেলে সব, ইউনিভার্সিটিও পাশ করেনি হয়তো। পেছনের কয়েকটা তো ঠিক করে দাঁড়িয়ে ওঠেনি, অথচ ঠিক মাস্তানির স্বাদ নিতে এসেছে। হাঁপাচ্ছে ওরা, ঘন ঘন শ্বাস ফেলছে কেউ কেউ। তার মধ্যে দুটি মুখ পরিচিত তীব্রর, বাকিদের নামও ঠিক করে জানে না, জানার চেষ্টাও করেনি। সাব্বির আর রুবায়েত ওরাই সব সামলায়। সাব্বির দলা মোছা করা কতগুলো টাকা এগিয়ে দিল, খুব আনন্দ নিয়ে জানালো, পুরো দোকান সাবার করে এগুলোই পেলাম ভাই, বেটার আজ ইনকাম ভালো না। তীব্র টাকাগুলো দেখলো একবার, বড় শান্ত চোখের ভাষা। অনীহ চিত্তে আদেশ করলো, তোরা ভাগ করে নে। কেন ভাই, আপনি নেবে? তীব্র চাইতেই ছেলেটা সোজা হয়ে দাঁড়ায়, মাথা নেড়ে বলে, আচ্ছা আমরাই নেই। পেছনের ছেলেরা বেজায় খুশি, ভাগে তাহলে বেশি পাওয়া যাবে। সাব্বির টাকাগুলো বুক পকেটে রাখে, পড়ে যার পাওনা তাকে বুঝিয়ে দেয়া যাবে। রুবায়েত বলল, ভাই ওই যে চৌরাস্তার সামনে মানে ওই পাড়ে যে নতুন শোরুমটা বসাইলো, ওই বেটা তো অনুমতি নিল না। তীব্র ভ্রু গুচালো, নেয়নি? না ভাই। নেয়নি যখন নিতে হবে না। কাল গিয়ে ম্যানেজারের সাথে কথা বলবি, যদি আপোষ করে মালকড়িতে ঝামেলা মেটায় ভালো, না করলে ম্যানেজারের হাত পা তো আছে, বাকিটা আমি দেখে নেব। সানন্দে মাথা চাকানো রুবায়েত। কথাটা একদম তার মনের মতো। এতদিনে একটা জব্বর ইনকামের পথ খুলেছে। বিট্টু ভাই ইজ ব্যাক। এখন আর হাত খরচে টানাটানি হয় না, আগের মতো মানি ব্যাগ ফুলে থাকে। ও যখনই খবর পেল ভাই আবার এলাকায় আসবেন, বসবেন, এক দণ্ড দেরি করেনি, হুলস্থুল বাঁধিয়ে দলে ভিড়েছে। রুবায়েত মন দিয়ে চাইল ভাই আগের মতো সবসময় এখানেই থাকুক। গাজীপুরে ভুট্টা যখন একবার নেমে গেছে, কশ্মিন কালেও আর না উঠুক। পাড়ার গার্লস কলেজ ছুটি হয়েছে, ঘন্টার শব্দ পেতেই ওরা নড়ে চড়ে উঠল। দোকানের ছাউনি ফেলে গিয়ে দাঁড়ালো রাস্তার অভিমুখে। কলেজ পড়ুয়া মেয়েগুলোর দিকে সংকোচ শূন্য ছুড়ে দিল কিছু কুৎসিত বাক্যবান। সেসব শুনে কখনো চোখ খিচে নিলেন করিম, কখনো লজ্জায় মাথা নামিয়ে রাখতেন। নরক যন্ত্রণা আবার শুরু হয়েছে। ক্ষমতা থাকলে সব কটাকে লাথি মেরে মাটিতে পিষে ফেলতেন। এসব ছেলে যে কেন মায়ের পেট থেকে বেরিয়েছিল ভাবতেই আশ্চর্য হন তিনি। কিন্তু বেঞ্চে বসা তীব্রর তাতেও সামান্য হেলদোল নেই। একটা আস্ত সিগারেটের প্যাকেট ওখানে বসেই শেষ করার যুদ্ধে নামল সে। তামাকের জ্বালাতনে ভেতরের হৃদয়টা আস্ত আছে তো, নাকি জ্বলে গেছে পুরো? তীব্র প্রশ্ন করলো নিজেকে। সিগারেটের মাথাটা তুলে চোখের সামনে ঘোরালো। মনে হলো এই আগুনের ফুল কি বড্ড নাজুক। কারো প্রতারণার কাছে, ভালোবাসার ছলনায় যে একবার ঝলসে যায়, তাকে নতুন করে কোনো আগুন পোড়াতে পারে। তার এই নির্লিপ্ততা দেখে রাগ হয় করিমের। সেই আগে ছিল মিরাজদের, এই তো সেই আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এখন সাব্বিরের দল, আগে ছিল মিরাজদের, এই তো এতটুকু তফাৎ। তবে ওই ছেলেগুলো এখন আর এখানে আসে না, সে না আসুক। তীব্রর এই রং ঢঙের মানে বুঝে পান না করিম। সেই আগের মতোই যদি সবকিছু হবে, তাহলে মাঝখানে এসে গ্যাং তুলে দেওয়ার নাটক করেছিল কেন? তার সামনেই সাঙ্গপাঙ্গদের হুকুম করেছিল কেন? যেন আর কখনো মেয়েদের বিরক্ত না করে। যত সব। তবে 2 বছর কেন,
তীব্র যখন যাই করুক তার আক্রোশ কখনো করিমের উপর পড়েনি। ওনার হাতে চাই যে দারুণ স্বাদ। তীব্রর তা মনোভূত হয় ভদ্রলোক জোড়ার বাঁচা বেঁচেছেন, কিন্তু বাকিরা আর বাঁচেনি। আজ 13 বছর ধরে সে আগের মতোই সহ্য করে যাচ্ছে, বরং প্রকাণ্ড হয়েছে বিট্টুর জ্বালাতন। আগে তো মাসে চাঁদা দিত, এখন মন মাফিক একটা হ্যাতে না আর ব্যাস ভাগাভাগি শুরু। সেদিন তো একটাকে মেরে নাকটাই থেততে দিল। তার উপর এই নতুন ছেলে পেলে গুরু তো অতিমাত্রায় অসভ্য। মেয়েদের যেসব নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলে, যে জঘন্য ভাষায় উত্তপ্ত করে, করিমেরই রাগে মাথা ফুলে যায়। সেখানে বিট্টু এইসব নিয়ে কিচ্ছু বলে না, শুধু তার মতন বাইরে গেলে হিতের বিপরীত হলেই কখনো ফুঁসে ওঠে, হাত চালায়, অকথ্য ভাষায় গালাগালি করে। এই তো এসব এখন রোজকার রুটিন। অবশ্য করিম তো বহু আগে থেকে অভ্যস্ত, এ আর নতুন কি। সাব্বিরা কাজে বহাল, এসব ইফটিজিং এর চক্করে ভালো দক্ষ তারা। যদিও বা আগে শাফিনদের জন্য সুযোগ পেত না, এখন নেই বলে সুবিধা হয়েছে। তীব্রর ওদিকে চোখ নেই, মনও নেই হয়তো। প্যাকেটের শেষ সিগারেটটা এখনো তার ঠোঁটের ভাঁজে আটকে। একটা বেসামাল নদী হঠাৎ মৃত হলে যেমন শান্ত হয়ে যায়, অমন নিশ্চুপ বসেছিল সে। যেখানে জোয়ার নেই, ভাটা আসে না, না কোনো ঢেউ এসে বোঝায় এখানে প্রাণের সঞ্চার আদৌ আছে। সে সময় একটা রিক্সা পাশ কাটিয়ে যাচ্ছিল। একটা বিশালাকার মাইক ঝোলানো পেছনে কোনো এক কোম্পানির বিজ্ঞাপন দিচ্ছে, সম্মিলিত নারী পুরুষ কণ্ঠে। বিজ্ঞাপন শেষ হয়, কণ্ঠ দুটো থামে, পরপরই বেজে ওঠে চির পরিচিত গান, যা শুনেই চুপচাপ তীব্র নিস্তব্ধ হয়ে পড়ল। কিউ কি তুম হি হো, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। তীব্র ঢোক গিল, সিগারেটে টান বসালো, পোক্ত হাতটা শীতল হলো একটু। বুকের ঠিক বা পাশে যে হৃদয় বিবশ পড়েছিল, সেখানে মস্ত এক ঘা হয়ে রক্ত জমাট বেঁধে গেছে। সেখানে বরাবর সূচের মাথা দিয়ে কেউ খোঁচা বসানো যেন। ঘোরা চোখে কিছু তৃপ্ত অতীত ছবির মতো ভাসে। সুশ্রী আননের আড়ালে লুকিয়ে থাকা চলনারা নিনাদ তুলে দেয়। তীব্র পাণ্ডুর মুখখানা শক্ত হয়ে গেল, ডাকলো রুষ্ট স্বরে,